চা দাও, মাথাটা খুব ধরেছে। সরি, নিজে করে খাও। মনে হচ্ছে আমি তোমার চাকর। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, চা খেতে ইচ্ছে করলে নিজে করে খাও। দেখছো না আমি বিজি আছি। ঠিক আছে, তো সেটা ভালো করে বললেই হয়। অদ্ভুত। সৌম, হ্যাঁ সৌম, আকাশ, কিরে এই ভর সন্ধ্যাবেলা ঘরটা খোলা রেখে ঘুমোচ্ছিস? হয়তো আশেপাশে কোথাও গেছে। খাটের যা অবস্থা। চা খাবি তো? চা? বস, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। চল আমিও যাচ্ছি। কিরে মাসিমা ভালো আছেন তো? ওই আছেন, যেমন থাকার কথা ছিল। এই বয়সে ছেলের জন্য রান্না করা, কাপড় কাচা সবই তো করতে হয় না? নে, চলো এবারে গিয়ে বসুন। ও হ্যাঁ, এই নে তোর সার্টিফিকেটটা। সৌম, ওই ছবিটা আমি তুলে দিয়েছিলাম না রে? আচ্ছা, কি এমন ঘটলো বলতো তোদের, যার জন্য এরকম একটা... ছাড় না সব কথা। আমি জানি সৌম, তুই অতসীকে খুব ভালোবাসিস। কি এত সমস্যা ছিল তোদের? আর একটু সময় নেওয়া যেত না? সেটা তো আমিও ভাবি। কিসের যে এত অসুবিধা হচ্ছিল ওর। একটু চা দাও, মাথাটা খুব ধরেছে। সরি, নিজে করে খাও। মনে হচ্ছে আমি তোমার চাকর। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, চা খেতে ইচ্ছে করলে নিজে করে খাও। দেখছো না আমি বিজি আছি। ঠিক আছে, তো সেটা ভালো করে বললেই হয়। অদ্ভুত। অতসী তোর সাথে এত মিসবিহেভ করতো, কিন্তু কেন? ওর কাছে জীবন মানে হাওয়ায় বেশি ব্যাপার। আমাকে অনলাইনে 10,000 টাকা পাঠিয়ে দেবে তো, আমি কদিনের জন্য বেড়াতে যাব। বেড়াতে যাবে? কোথায় যাবে? সেই কৈফিয়তকে আমি তোমাকে দেব? আমার টাকা লাগবে, তুমি দেবে, ব্যাস। কৈফিয়তের কি আছে? বলা নেই, কওয়া নেই, ঘুম থেকে উঠে বলছো 10,000 টাকা দিতে হবে। ওকে 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 বলছে। কাল রাতে ঠিক হয়েছে, আজ দুপুরে আমরা ফ্রেন্ডসরা মিলে দীঘায় যাচ্ছি। হলো, টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আরে কি এত ভাবছিস?
ওর সব অন্যায় আবদার রাখতে রাখতে না আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবুও আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। কেন জানিস? আমার মায়ের কথা ভেবে। কিন্তু সেদিন ও আমার সব সহ্যের বাঁধ ভেঙে দিয়েছিল। বৌমা কোথাও বেরোচ্ছ? একটু রাখ, আমি পরে বলছি। দেখতেই তো পাচ্ছে, তাহলে পিছন থেকে এভাবে ডেকেই ন্যাকামোটা না করলেই হচ্ছিল না? আসলে বিকালে আমার একটু এক জায়গায় যাওয়ার দরকার ছিল, তুমি বাড়ি না থাকলে। বেরোবেন না? এই নাকি আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, এত বেরোনোর কি আছে? আজ সময় বাবার এক বন্ধু। ও তাই বলুন, এই বয়সেও রস এখনো কমেনি? তা রাতে বাড়ি ফিরবেন নাকি? এসব তুমি কি বলছো বৌমা? না না মা, আমার ভুল হয়ে গেছে, তুমি যাও। তা এক কাজ করুন না, যার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বাড়ি তো ফাঁকাই আছে, তাকেই বাড়িতে ডেকে নিন। তুমি এত নোংরা তোমার চিন্তা ভাবনা? বেরিয়ে যাও। যাব, আমার পাওনা গন্ধা সব সুদে আসলে বুঝে নিয়ে তারপর আমি এখান থেকে যাব। 19 লাখ টাকা কম্পেনশন দিতে আমার খুব কষ্ট হয়েছিল। মার্কেট থেকে অনেক টাকা লোনও করতে হয়েছিল। ও যদি চাইতো, প্রয়োজনে এই বাড়িটা বেচে আমি ওকে দিয়ে দিতাম। সত্যি আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমাদের দেশে তোদের ওই আইনে মেয়েদের 498 মতো, ছেলেদের জন্য অন্তত তার অর্ধেক 249ও থাকতো না? ছাড় না, তুই তো এখন পুরোপুরি মুক্ত। প্রাণ খুলে হাস। এক্ষেত্রে সৌম্য কিন্তু সম্পর্কটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু অতসীর জেদ, ক্রমাগত খারাপ ব্যবহার এবং লাগামহীন লোভ শেষ পর্যন্ত সম্পর্কটাকে ডিভোর্সে পরিণত করল। শুধু তাই নয়, অতসী নারী সুরক্ষা আইনকে হাতিয়ার করে সৌম্যর কাছ থেকে 19 লক্ষ টাকা কম্পালশন আদায় করল। সত্যি, ভারতীয় আইনে যদি মেয়েদের এই সুরক্ষা কবচের মতো ছেলেদের জন্য অন্তত তার অর্ধেক কোনো আইন থাকতো, আজ হয়তো কত পরিবার বেঁচে যেত। ডিভোর্স শুধুমাত্র পুরুষদের দোষে অথবা পরকীয়ার কারণেই হয় না, কখনো কখনো মেয়েদের বেপরোয়া জীবনযাপন, অত্যাধিক চাহিদা এবং লোভ ডিভোর্সের কারণ হতে পারে। আজকের এই গল্প তারই প্রকৃষ্ট উদাহরণ।